আসসালামু আলাইকুম দর্শক, আমি ব্যারিস্টার এম.কে হাসান জানাই আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার থেকে। সুপ্রিয় দর্শক, আইন অধিকার একটি আইন বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি প্রত্যেক শনিবার দুপুর 12:30টার সময় স্কাই চ্যানেল 780-তে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। স্ক্রিনের উপরে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা আমাদেরকে কল করুন এবং অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিজ, পিপিআই, ডিভোর্স সহ যে কোনো বিষয়ে আপনি আমাদেরকে কোশ্চেন করতে পারেন। কোশ্চেন করবার সময় একটি বিষয়ে সবসময় সতর্ক থাকবেন, সেটা হচ্ছে আপনাদের টিভির ভলিউম। আপনাদের টিভির ভলিউম আমি 3বার বললাম, প্লিজ মিউট করে দেবেন এবং আমাদের সঙ্গে সরাসরি কথা বলবেন, তাহলে আমরা শুনতে পাবো এবং প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। সেই দর্শক, সাধারণত সপ্তাহের আজকের দিনে মূলত এই অনুষ্ঠানে থাকার কথা ছিল আমার আরেকজন অত্যন্ত প্রিয় ছোট ভাই ব্যারিস্টার মোহিত খান, কিন্তু সে একটু অসুস্থ হয়ে পড়ায় তাকে আমি কভার আপ করার জন্য আজকে এসেছি। এবং আমার যে সিনিয়র প্রডিউসার মশিউর ভাই, সেও আমাকে বলেছিল যে রিপিট যাওয়ার থেকে অ্যাটলিস্ট যদি আপনি এসে ব্যারিস্টার মোহিত খানকে কভার করেন তাহলে ভালো লাগবে, এবং সেই রিকোয়েস্টে আমি মূলত এসেছি। এবং মূলত এই অনুষ্ঠানটা ব্যারিস্টার মোহিত খানের। আমি ব্যারিস্টার এম.কে হাসান আজকে আপনাদের সঙ্গে থাকবো, আপনাদের কল নেব, আপডেট দেব এবং আমি আছি। তো আমি তো বলেছি যে স্ক্রিনের উপরে যে নাম্বার আছে আপনারা কল দিতে পারেন এবং আমরা প্রশ্নগুলো নেব এবং উত্তর দিব। তো আমি আপডেট দিতে থাকবো এবং আপডেট চলাকালীন সময় যখনই কল আসবে তখনই কিন্তু আমি কল নেব। ধন্যবাদ আমাদের সিনিয়র প্রডিউসার মশিউর এবং আমাদের বেস্ট হিউম্যান রাইটস লয়ার ব্যারিস্টার মোহিত খান, এবং তার জন্য আপনারা দোয়া করবেন এবং আমি দোয়া করি যাতে করে সে সুস্থ হয়ে যায়। তো প্রথমেই আমি একটি বিষয়ে আপডেট দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা জানি যে যারা ইউকেতে আসার পরে অ্যাসাইলাম সিক করার পরে যখন তাদের সেই অ্যাসাইলামটি গ্রান্ট হয় তখন তাদেরকে রিফিউজি স্ট্যাটাস দেওয়া হয়। এবং যখন রিফিউজি স্ট্যাটাস দেওয়া হয় তখন প্রশ্ন আসে যে তারা কি তাদের যে পার্টনার আছে কিংবা তাদের যে আন্ডারে চিলড্রেন আছে তাদেরকে কি তারা আনতে পারবে কিনা, কিংবা তারা ওই যে রিফিউজি স্ট্যাটাস পেয়েছে তার সঙ্গে এখানে জয়েন করতে পারবে কিনা। এবং এই যে হোল প্রসেস যেটা কিংবা যে ইমিগ্রেশন রুলস, এটাকে বলা হয়ে থাকে রিফিউজি ফ্যামিলি রিউনিয়ন, এবং এর জন্য একটা গাইড আছে। সেই গাইড সম্পর্কিত বিষয়ে আমি আজকে আলোচনা করব যে একজন অ্যাসাইলাম সিকার এদেশে রিফিউজি স্ট্যাটাস পাওয়ার পরে সে তার স্পাউস কিংবা তার পার্টনার কিংবা তার আন্ডারে চিলড্রেন আছে তাদেরকে কিভাবে কোন প্রক্রিয়ায় এই ইউকেতে তার সঙ্গে জয়েন করতে পারবে। তো প্রথমেই আমি বলি সেটা হচ্ছে যে আমি এই রিফিউজি স্ট্যাটাসের ভিতরে কিন্তু ইনক্লুডিং যারা হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন তারাও গ্রান্ট হলে তারাও কিন্তু এই ক্যাটাগরির ভিতরে পড়বে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যারা অ্যাসাইলাম গ্রান্ট হয়েছে এবং যারা 5 ইয়ার্স লিভ টু রিমেনে আছে এই সময়ও তারা তাদের ফ্যামিলিদেরকে আনতে পারবে, এবং যখন তারা ইনডিফিনিট পেয়ে যাবে তখনও কিন্তু তারা আনতে পারবে। তো প্রথমে হচ্ছে যে এই ফ্যামিলি রিউনিয়নের যে রিকোয়ারমেন্টস আছে এটা কিন্তু বেশ স্ট্রেট ফরওয়ার্ড এবং এটা মিট করা সম্ভব, এবং সিম্পলি চিলড্রেন এবং পার্টনার যারা আছে তাদের সঙ্গে কিন্তু ওই যে রিফিউজি স্ট্যাটাসের সম্পর্কটা কিন্তু সে তার দেশ ত্যাগ করার আগেই কিন্তু ছিল। দ্যাট মিনস এটা কিন্তু যখন সে কান্ট্রি অফ অরিজিন ত্যাগ করে তখনই কিন্তু সে ম্যারিড ছিল এবং তখনই কিন্তু তার বাচ্চা ছিল, এবং পরবর্তীতে সে ইউকেতে আসার পরে অ্যাসাইলাম সিক করার পরে তাদেরকে আনতে পারবে, এবং এটা হচ্ছে ফ্যামিলি রিউনিয়ন বলা হয়ে থাকে। তবে এক্ষেত্রে তাদেরকে যে রিফিউজি স্ট্যাটাস আছে তাদেরকে কিন্তু এটা প্রয়োজন নাই যে ইউকেতে তাদের কোনো পার্টিকুলার লেভেল অফ ইনকাম কিন্তু তাদের শো করার প্রয়োজন নাই, এবং যে অ্যাপ্লিক্যান্ট তাকে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে রিকোয়ারমেন্টস আছে সেটাও কিন্তু স্যাটিসফাই করা প্রয়োজন নাই। দ্যাট ইজ দিস এই ইনকাম লেভেল যেটা এটা
এক্সাম্পটেড, এটা রুলসের ভিতরে নাই। আরেকটি হচ্ছে সেটা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট যেটা আছে এটা মিট করার প্রয়োজন নাই অ্যাপ্লিক্যান্টকে। এবার আমি বলি যে কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে হয়। এই অ্যাপ্লিকেশনটা করতে হয় মূলত ফ্রি অফ কস্ট, এবং এটি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং এই অনলাইন অ্যাপ্লিকেশনটা কিন্তু এই হোম অফিসের ওয়েবসাইটে এটা আছে। এবং যদি পার্টনার থাকে পার্টনার অ্যাপ্লিকেশন করবে সেপারেটলি, এবং যদি আন্ডারের চিলড্রেন থাকে তারাও কিন্তু সেপারেট অ্যাপ্লিকেশন হবে, এবং তাদেরকে কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এবং তাদের ফটোগ্রাফ দিতে হবে, এবং এটি মূলত একটি সেন্টারে নেওয়া হবে এবং তাদেরকে সেখানে যেতে হবে এবং সেটা কিন্তু তাদেরকে সেখানে দিতে হবে। আর যদি কোনো সেন্টার তাদের দেশে যদি অ্যাভেলেবেল না থাকে তাদেরকে হয়তো অন্য দেশে ট্রাভেল করা লাগতে পারে। এবার আমি আসছি যে কী কী ইনফরমেশনগুলো লাগে সাধারণত। একটা ইমেল লাগে, টেলিফোন নাম্বার লাগে অ্যাপ্লিক্যান্টের যারা অ্যাব্রোডে আছে, এবং সেই ক্ষেত্রে তাদের যে অ্যাপয়েন্টমেন্ট আছে সেই অ্যাপয়েন্টমেন্টে তাদেরকে যেতে হয়। আবার আরেকটি বিষয় আছে, যদি যে রিফিউজি স্ট্যাটাসে আছে সে ইউকেতে থাকার পরে যদি তার ফ্যামিলি কোনো না কোনোভাবে যে ইউকেতে যদি চলে আসে তাহলে কিন্তু ইউকেতে ইন কান্ট্রি অ্যাপ্লিকেশন করতে হয়। তবে এটার জন্য কিন্তু আলাদা কোনো অ্যাপ্লিকেশন নাই, এটা মূলত ইমেলের মাধ্যমে জানাই দিলেও কিন্তু এই ইন কান্ট্রি থেকেও কিন্তু এই ফ্যামিলি রিউনিয়ন প্রসেস কিন্তু অ্যাভেলেবেল আছে। তো প্রথমে যে জেনারেল রিকোয়ারমেন্টস নিয়ে আমি আলোচনা করি, একটি ভ্যালিড অ্যাপ্লিকেশন করতে হবে, এবং আমি বলেছি সেপারেট অ্যাপ্লিকেশন হবে এন্টিক্লাইজের সময়, এটা একটি গেল। আর সেটা হচ্ছে যে তাদের যে এস্টাবলিশ করতে হবে যে তাদের আইডেন্টিটি এবং ন্যাশনালিটি, এবং সেক্ষেত্রে তাদের পাসপোর্ট, ট্রাভেল ডকুমেন্ট কিংবা বার্থ সার্টিফিকেট, ন্যাশনাল আইডেন্টি কার্ড কিন্তু তাদের প্রয়োজন রয়ে গেছে এবং কিন্তু লাগবে, এবং তাদের কিন্তু মিট করতে হবে সুইটেবিলিটি যে রিকোয়ারমেন্টস আছে সেটা। এবং এর অর্থ এটাই হচ্ছে যে তারা যে কোনো রকমের কোনো অ্যাক্ট কমিটেড করে নাই যার পরিপ্রেক্ষিতে তারা যে এক্সক্লুশন ক্লজ অফ দ্য রিফিউজি কনভেনশন আছে তার ভিতরে পড়ে। তার মানে এমন ধরনের কোনো কিছু তারা করতে পারবে না কিংবা করে নাই যে তারা এই যে এক্সক্লুশন ক্লজেস অফ দ্য রিফিউজি কনভেনশনের ভিতরে পড়ে। এটা ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে যে তারপরে আরেকটা আছে সেটা হচ্ছে তারা কোনো ওয়ার ক্রাইমস কিংবা সিরিয়াস নন পলিটিক্যাল ক্রাইমসের ভিতরে তারা ইনভলভ হতে পারবে না। এটা আমি জেনারেল গ্রাউন্ডসগুলো বলছি। এরপরে আছে যে জেনারেল গ্রাউন্ডস বেসড অন সুইটেবিলিটি, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা রুলস পার্ট 9-এ এটা আছে ইমিগ্রেশন রুলসে, এবং সেখানে মূলত যে ইমিগ্রেশন, পাস্ট ইমিগ্রেশন এবং ক্রিমিনাল হিস্ট্রিটা ইম্পর্টেন্ট, এবং যদি তাদের সেই ধরনের কোনো কিছু থেকে থাকে এটা কিন্তু লেট করবে টু রিফিউজ দ্য অ্যাপ্লিকেশন। এরপরে আমি বলবো যে রিলেশনশিপ একটা ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্টস। রিলেশনশিপ প্রমাণ করতে গেলে অ্যাপ্লিক্যান্ট এবং যে পার্টনার, অ্যাপ্লিক্যান্টের যে পার্টনার যে রিফিউজি স্ট্যাটাস আছে তাকে প্রমাণ করতে হবে যে সে রিফিউজি স্ট্যাটাস আছে ইন দ্য ইউকে আন্ডার অ্যাপেন্ডিক্স রিলেশনশিপ উইথ পার্টনার। এটা রিলেশনশিপটি একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং রিলেশনশিপটা এক্সিস্টেড ছিল যখন ওই রিফিউজি স্ট্যাটাস যে পেয়েছে, যে অ্যাসাইলাম সিকার এখানে অ্যাসাইলাম সিক করেছিল, সে ফ্লাই করার আগেই কিন্তু ওই তার পার্টনারের সঙ্গে এবং রিলেশনশিপ ছিল, এবং ওই বাচ্চা তখনই কিন্তু জন্ম নিয়েছিল। অতএব এই দিক থেকে খেয়াল রাখতে হবে যে তার দেশ ত্যাগের আগেই কিন্তু তার যে এই এক্সিস্টিং রিলেশনশিপটা এক্সিস্টেড ছিল, এবং তারা ম্যারিড ছিল, এবং তাদের ম্যারেজ সার্টিফিকেট কিংবা সিভিল পার্টনারশিপ সার্টিফিকেট এগুলো তাদেরকে কিন্তু এই অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা দিতে হবে। এরপর আছে বোথ অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড দেয়ার পার্টনারকে ইন্টেন্ড টু লিভ ইন দ্য ইউকে পার্মানেন্ট, তারা যে ইউকেতে পার্মানেন্টলি থাকতে চায় এটা কিন্তু তাদেরকে প্রমাণ করতে হবে কিংবা ইন্টেনশন থাকতে হবে।
আর হচ্ছে তারা তাদের রিলেশনশিপ নট ইম্পর্টেন্ট, তাদের এডুকেট মেনটেন্যান্সের কল আছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, আমি শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। কথা তো শোনা যাচ্ছে না ভাইয়া। শোনা যায় ভাইয়া? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতেছি। জি। কেমন আছেন ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। জি। আমার একটা প্রশ্ন হচ্ছে ভাই, আমি আমার ওয়াইফের জন্য একটা ফিওবার অ্যাপ্লিকেশন করেছি জি। লাস্ট উইক। তো করেছি বলতে এখনো করি না, মানে সবকিছু রেডি হয়ে গেছে। জি। তো আমরা লিভ টু রিমেইনে আছি এবং 10 ইয়ার্স রুটে বাচ্চা সহ আমরা পাইছি। জি। আমার ওয়াইফে আমাদের 1 বছরের পরে পাইছেন উনি। জি। তো এখন এক্সটেনশন করার জন্য আছে, ফ্রি ওভার করতে চাচ্ছি। জি। তো আমি সবকিছু রেডি করছি, ধরেন আমার 7-8 মাস ব্যাংক স্টেটমেন্ট আর ঘরের কাগজ। আমরা ইউনিভার্সাল ক্রেডিটে আছি, আচ্ছা। 2 বাচ্চা সহ। তো এইভাবে রেডি করছি আর কি, সবকিছু ঠিক আছে। আর ব্যাংক স্টেটমেন্ট আমি ধরেন 6-8 মাস থেকে যার কাছ থেকে টাকা আনছি বা টাকা রিটার্ন দিছি, ওগুলা লিখে দিছি যে লোন রিটার্ন, বা কেউ আমাকে হেল্প করলে ওইটা উনিও লেটার দিচ্ছেন আমাকে যে আমি বড় করেছি। জি। তখন সবকিছুই এইরকম সাজাইছি আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি ড্রাইভিং পাস করছি 2-3 মাস আগে। তারপরে আমি যে লেসন টেসন ওইগুলা নিয়েছি, তার যে ইনস্ট্রাক্টরের সাথে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছি। জুন থেকে 2টা লেসন আমি এভরি উইক ওগুলা চ্যাটিং প্রিন্ট আউট করেও সবকিছু আমি দিতে হচ্ছে আর কি। জি। এখন কি ঠিক আছে কি আমার ওইগুলা? এখন আপনি আমার কাছ থেকে কি জানতে চান? আমি জানতে চাইছি যে আমি এগুলা যে রেডি করছি, মানে এটা কি ভালো হবে ওইগুলা দিলে? আচ্ছা শোনেন, ফিওবার অ্যাপ্লিকেশনের জন্য ফিওবার অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন, এবং ফিওবারের মেন যে টেস্ট সেটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি, যে আপনার অ্যাফোর্ডেবিলিটি আছে কি না, এই অ্যাপ্লিকেশনের ফিস দেওয়ার মতো আপনার সামর্থ্য আছে কি না, এটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট। দ্যাট মিনস আপনি টোটাল যে ইনকাম করছেন এবং আপনার যে এক্সপেন্ডিচার আছে, এই দুইটাই পরে দেখা যাচ্ছে যে ইনকাম এক্সপেন্ড হয়ে যাচ্ছে, আপনি খরচ করে ফেলছেন এবং আপনার কোনো সেভিংস নাই, আপনার কোনো ব্যালেন্স থাকছে না এবং আপনি ফি পে করতে পারছেন না। এই টেস্টটা কিন্তু আপনাকে স্যাটিসফাই করতে হবে। এখন আসছে যে কোন অ্যাপ্লিকেশনগুলো সাধারণত ফিওবার অ্যাকসেপ্ট হয়। আপনার যে অ্যাপ্লিকেশন আছে 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট, যেটা আমি বলি আপনাকে, আমি যথেষ্ট শুনেছি ভাই, আপনারা আমি আর শুনবো না, আপনি আমার কথা শুনেন, কারণ আপনি ফোন দিয়েছেন আমার কথা শোনার জন্যে। আমি এনাফ শুনছি আপনার কথা, আপনি অ্যাডভাইসগুলো নেন, তারপরে আমি প্রশ্ন জিজ্ঞেস করবো। শোনেন, তো অ্যাফোর্ডেবিলিটি টেস্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন 6 মাসে ব্যাংকের স্টেটমেন্ট দিতে হবে। আপনার যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনার কিংবা আপনার ওয়াইফের, সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট 6 মান্থ করে আপনাকে দিতে হবে। এবং ওরা ব্যাংকের স্টেটমেন্টে কিন্তু দেখবে যে আপনার ক্যাশ কোনো ইন হচ্ছে কিনা, ক্যাশ আউট হচ্ছে কিনা, এবং 100 থেকে 150 পাউন্ডের যে ট্রানজ্যাকশনগুলো আছে আউটগোয়িং ইনকামিং, সেগুলো প্রত্যেকটার কিন্তু এক্সপ্লেনেশন ওরা চাইবে। অতএব সব থেকে ভালো হয় যে ইনকামটা শুধু আসছে, আর কোনো এক্সট্রা মানি আসবে না, এক্সট্রা মানি দেওয়া উচিত না, আর আপনার মানি এক্সপেন্ডিচার হয়ে যাচ্ছে এবং আপনার কোনো সেভিংস হচ্ছে না। এই সিচুয়েশন হলে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে। এরপরে হচ্ছে যে কোন ধরনের অ্যাপ্লিকেশন, আপনার যে অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনটা মূলত কামস আন্ডার প্রাইভেট লাইফের বেসিসে, দ্যাট মিনস আন্ডার প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফের বেসিসে, এবং আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস ইনভলভ আছে আপনার কেসে। অতএব এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ফি ওয়েভার দেওয়া হয়ে থাকে। এবার আসছে যে আপনার
আপনি কিছু বলার চেষ্টা করছিলেন যে অনেক ট্রানজ্যাকশন আপনার ওখানে আসছে, আপনি তাদের কাছ থেকে চিঠি নিয়েছেন, এটা খুবই ভালো করেছেন। কারণ আমি বলেছি 100 থেকে 150 পাউন্ডের বেশি প্রত্যেকটা ট্রানজ্যাকশন কিন্তু আপনার এক্সপ্লেনেশন করতে হবে। কারণ যে কী পরিমাণ আপনার ইনকাম আসছে, যদি আপনি বেনিফিটে থাকেন তাও কোনো সমস্যা নাই, আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো সাকসেসফুল হবে। কাজ করছেন তাতেও কোনো সমস্যা নেই, সেক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেশন সাকসেসফুল হতে পারবে। সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে পরিমাণ ইনকাম আসছে আর এক্সপেন্ডিচার যেটা খরচ হয়ে যাচ্ছে, তারপরে আপনার আর তেমন কোনো মানি থাকছে না, আপনার সেভিংস নাই, তখনই কিন্তু অ্যাপ্লিকেশনগুলো কিন্তু সাকসেসফুল হবে। এর ভিতরে আর কয়েকটা জিনিস দেখা হয়। যদি আপনার কোনো বাচ্চা থাকে, সেকশন 55 যেটাতে বলা হচ্ছে বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড, এটা কিন্তু তাদের কনসিডারেশনে নিতে হবে। এরপরে যদি আপনার কোনো মেডিকেল কন্ডিশন থাকে, সেটাও কিন্তু আপনি এভিডেন্স দিয়ে দেবেন, সেটাও কিন্তু এই কেস ওয়ার্কারকে যখন আপনার অ্যাপ্লিকেশন কনসিডারেশন নেবে, তখনও কিন্তু তাকে এই যে কোনো মেডিকেল কন্ডিশন কিংবা মেন্টাল হেলথের সমস্যা থাকলে পরে সেটাও কিন্তু কনসিডারেশন নেবে। ধন্যবাদ আপনার কলের জন্য। এখন আমরা একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আবারও দেখা হচ্ছে। আমাদের সঙ্গে থাকুন, মশিউরের সঙ্গে থাকুন। আবারও শুভেচ্ছা, স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইনি অধিকার থেকে। আমি আছি ব্যারিস্টার এমকে হাসান এবং আমার সঙ্গে সর্বাত্মকভাবে সহযোগিতা করছেন এবং অনুষ্ঠানটা পুরোপুরি পরিচালনা করছেন আমাদের সিনিয়র প্রডিউসার মশিউর রহমান। কলার আছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বালানি ভাই। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমার একটা কোয়েশ্চেন আছে। জি বলেন। এই আমার ফ্যামিলির ভিসা অ্যাক্টিভেশনের সময় পাসপোর্ট রাখছিল, এগুলো দেয় না, এটা কিভাবে আনতে হবে? পিছনে নয়েজ আসছে, আঙ্কেলরা বোধহয় পিছনে আছে, ছেলেমেয়েরা বোধহয়। ওকে ওকে, আমি জি জি। আমার ফ্যামিলির ভিসা অ্যাক্টিভেশনের সময় ফিঙ্গারপ্রিন্ট পাসপোর্ট রাখছিল, বুঝছেন নি? জি জি জি। আর আজকে 1.5 বছর এখনো আসে নাই। ভিসা গ্রান্ট হয়ে গেছে 18 মার্চ 2025। তারপর 18 মার্চ 2025 জি ভিসা গ্রান্ট হয়েছে, কিন্তু এখনো পাসপোর্ট দেয় নাই। পাসপোর্টটা কিভাবে আনতে হবে? পাসপোর্ট আনতে গেলে ওদেরকে চিঠি লিখতে হবে। চিঠি লিখলে ইমেইলে লিখছি, বাট এগুলা তো কাজ করেন না এখনো। যদি কাজ না করে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি কমপ্লেন দেন এবং লোকাল এমপিকেও আপনি চিঠি লিখতে পারেন। আচ্ছা, বুঝছেন? আচ্ছা, আপনি লোকাল এমপিকেও যদি আপনি চিঠি লেখেন এবং যদি কমপ্লেন দেন, দেখবেন যে আপনার পাসপোর্ট 2 সপ্তাহের ভিতরে চলে আসছে। আচ্ছা, এমপির কাছে দিতে হবে কমপ্লেন? এমপির কাছে দেবেন। আর হচ্ছে ইসের একটা ওদের অনলাইনে আর একটা কমপ্লেন আছে ওদের বিরুদ্ধে, সেটাও দিতে হবে। আমরা তো ইমেইলেও কমপ্লেন দিলাম, এখনো কোনো রিপ্লাই দেয় নাই। না, ইমেলে আর চিঠি লেখেন। লেটার লেখছিলাম, এইটা দিতা না, ইয়া বলছে এইটা তো হয় অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে। না না, আপনি আসলে রাইট জায়গায় আপনি লিখছেন না, রাইট জায়গায় আপনি ইমেল করছেন না, যে কারণে আপনার পাসপোর্ট আসে নাই। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে হোম অফিস যেটা শেফিল্ডের অ্যাড্রেস আছে AC3 যেটা পোস্ট কোডে, ওইখানে একটা চিঠি লিখতে হবে। এরপরে শেফিল্ড আর একটা অনলাইনে একটা কমপ্লেন ফর্ম আছে, সেই কমপ্লেন ফর্মে ডিটেলস দিতে হবে যে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম, অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়েছে, সাকসেসফুল হওয়ার পরে আমার সব কিছু পেয়ে গেছি, কিন্তু আমার পাসপোর্ট আসে নাই। তখন ওরা ওই কমপ্লেনের কিন্তু একটা টাইম স্কেল আছে, এই টাইমের ভিতরে কিন্তু তারা অবশ্যই আপনাকে কিন্তু আনসার দিবে। এইটা শেফিল্ড না ডেরেনহাম? শেফিল্ডের নাম কি ঠিক আছে না? শেফিল্ড কি বলছেন? ডেরেনহাম। না না না, শেফিল্ড দেখবেন পিও বক্স একটা নাম অ্যাড্রেস আছে। ঠিক আছে, আপনি অনুষ্ঠান দেখতে থাকেন, আমি নেক্সট ব্রেকে অ্যাড্রেসটা বের করে আমি একবার বলে দেবো। আপনি অনুষ্ঠান দেখতে থাকেন। ধন্যবাদ। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম কলার।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। একটা প্রশ্ন আমার, জি। যে ব্রিটিশ সিটিজেনশিপ কতদিন আগে করা যায়? নাও ইজ 7 months গন। ব্রিটিশ সিটিজেন আপনি ন্যাচারালাইজেশন ইন্ডিপেন্ডেন্ট পাইছি 7 months ago। আপনার 7 মান্থ আগে আপনি ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকে পেয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট লিভ পাইছি। জি। টোটাল রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশন 5 years ইনক্লুডিং 1 year ILR। অতএব আপনি এদেশে এসেছেন কবে? 5 years হয়েছে? কলার কি আছেন লাইনে? জি জি, আছি 10 years ছুটে পাইছি। 10 years ছুটে যদি আপনি পেয়ে থাকেন তাহলে তো আপনার 5 years হয়ে গেছে। ILR যেদিন হয়েছে সেই দিন থেকে 7 মাস যেহেতু হয়েছে, আর আপনি কয়েক মাস অপেক্ষা করে যখন 12 মান্থ পার হবে ডেট অফ গ্রান্ট অফ ILR থেকে 12 মান্থ পার হওয়ার পরের দিন আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। বোঝাতে পেরেছি ভাইয়া? হ্যাঁ, ঠিক আছে, আমি বুঝছি। আরেকটি প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে যেতে চাচ্ছি, বাট ওইটা ই ভিসা নিয়ে যেতে হলে শেয়ার কোড কি ওই ই ভিসা থেকে নিতে হবে? আপনি বাংলাদেশে যেতে চাচ্ছেন, আপনার তো কার্ড তো এক্সপায়ার করে গেছে, কিন্তু কার্ডটা কিন্তু রাখবেন, কার্ডটা ইউজ করবেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে 1 জুনের আগে সবাইকে ই ভিসা করতে হবে। তো এখন যদি আপনার ই ভিসা থাকে, আপনার যে আপডেটেড পাসপোর্ট আছে সেই ডিটেলসটা কিন্তু ই ভিসাতে আপনি কিন্তু অ্যাড করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনি ওই অ্যাকাউন্টে যে ওইটার কিন্তু নেবেন, প্রিন্ট আউট নেবেন এবং আপনার আপডেটেড পাসপোর্ট ডিটেলস ওর ভিতর দিবেন। অতএব ওই প্রিন্ট আউট নেবেন, আপনার পাসপোর্ট নেবেন, আপডেটেড পাসপোর্ট যেটা ওই ই ভিসার ভিতরে দেয়া আছে, এবং আপনার কার্ডটার সঙ্গে নেবেন। এই 3টা জিনিস নিয়ে আপনি সুন্দরভাবে যে কোনো দেশে যেতে পারবেন, আবার আপনি ফিরে আসতে পারবেন, কোনো রকমের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। বুঝাতে পেরেছি কি না? কলার কি আছেন? জি জি, আছি। জি, আমি কি বুঝাতে পেরেছি? জি জি, সুন্দর বুঝাচ্ছেন। বাট একটা যে ঢাকাতে তো আর কোনো প্রবলেম করবে না, কোনো অসুবিধা হবে না। ঢাকাতে যদি কোনো প্রবলেম হয়, ইসে একটা নাম্বার আছে 24 hours, যারা এই ধরনের ই ভিসার পরিপ্রেক্ষিতে যখন তারা আসার চেষ্টা করবে, এবং যদি ঢাকা ইমিগ্রেশনে যদি কোনো সমস্যা হয়, একটা নাম্বার আছে, ওখানে সরাসরি আপনারা ফোন দিয়ে কথা বলতে পারবেন, এবং আমার ধারণা মতে আইন অনুযায়ী আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর হেল্প। থ্যাংক ইউ। কলার যদি থাকে নেক্সট কল নেব। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। কলার আছেন? হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যে আমার নাম হইল মোহাম্মদ শফিকুল আলম কুরাইশ, আমি বাংলাদেশ থেকে বলতেছি। হ্যাঁ কুরাইশি ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি। আমি বলতাম স্যার, আমার আব্বা ব্রিটিশ বাংলাদেশি, আমার আম্মাও ব্রিটিশ বাংলাদেশি, আমিও ব্রিটিশ বাংলাদেশি। আমার গড়টা 36 ইয়ার ধরে আমার মর্গেজ আছে, আমার গড় নিজস্ব। মানে অ্যাক্ট অফ সেটেলমেন্ট 01 1701, অ্যাক্ট অফ সেটেলমেন্ট 1701। ও আইন দেখাইয়া ব্রিটিশরা রুল করছিল আমরা ভারত মহাবর্ষ 200 ইয়ার। এখন স্যার আমি যে গড় আমি আছি, ই গড় আমি মৃত্যু হইতাম। খানে আমার গড়টা পবিত্র এবং হলি, জেলা নবীর যে চবলেনুর ওহি পাইছিলা এমলা ধরুক আমার গড়টা আমি যে বেচতাম চাই না। ব্রিটিশের বুঝতে কিয়া অ্যাক্ট অফ সেটেলমেন্ট 1701 দেখাইয়া আমি কতটুকু জায়গা পাই ব্রিটিশের কাছ থেকে। আরেকটা হইল 1628 পিটিশন অফ রাইট, এইটা দ্বারা ব্রিটিশ পার্লামেন্টও মনাক রাখার জন্য এই রুল আনা হয়েছিল। আমি চাই আরেকটা হইল আমরা বাংলাদেশের যে একটা সংবিধানের সংস্কার চলিতেছে স্যার, আমি এইটা বলতাম চাই কমনওয়েলথের যে দ্বিতীয় খণ্ড সংবিধান। ভাইয়া আপনার একটু থামাই, সেটা হচ্ছে যে
বাংলাদেশের সংস্কার কিংবা পলিটিক্যাল কোনো কিছু নিয়ে তো আমি আজকে আলোচনার জন্য আসি নাই। আমি আসছি কোনো আপনার ইমিগ্রেশন ল কিংবা অন্য কোনো কিছুতে যদি কোনো আপনার সমস্যা থাকে সেই প্রশ্নগুলো করলে আমি উত্তর দেব। কিন্তু আপনি যেভাবে ভারতবর্ষ কিংবা বাংলাদেশ সংস্কার এগুলো বলছেন, এইটার বিষয়ে আসলে আমি আজকে আনসার দিতে পারছি না, এই জন্য ধন্যবাদ আপনারা। হ্যালো কলার, সালাম আলাইকুম কলার। হ্যালো, হ্যাঁ সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। জি আমি তো কথা বলতে যাচ্ছিলাম। জি, ওই যে বোধহয় আপনি টিভি বোধহয় অন আছে, টিভিটা মিউট করে দিয়ে আমার সঙ্গে কথা বলে শুনতে পাবেন ভাইয়া। হ্যাঁ বলেন। ওই যে টিভিটা আপনাকে বলবো? জি আপনি শুনতে পান? ভাইয়া আমার হচ্ছে যে আমার আইএলআর, বুঝছেন? জি আইএলআর, জি বলুন। হ্যাঁ, আইএলআরটা আমার এক্সপায়ার হয়ে গেছিল। বায়োমেট্রিক কার্ডটা এক্সপায়ার হয়ে গেছিল। জি জি। তা আমি তো এটা রিনিউ করি নাই, কারণ হচ্ছে যে অনলাইনে সবকিছু চলে যাচ্ছিল এই জন্য। জি 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 জি। এখন আমি কি করব? আপনার কার্ড তো আর দেবে না আপনাকে। না, সেই জন্য আমি আর রিনিউ তো জানি অতগুলো টাকা খরচ করে 6 মাসের জন্য কেন রিনিউ করবো এই জন্য। ও না, ঠিক আছে, রিনিউয়াল দেবেও না। এখন কথা হচ্ছে যে আপনাকে ই ভিসা করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা আমি তো জানতে চাচ্ছিলাম ভাইয়া। প্রথম হচ্ছে যে আপনি ব্রিটিশ পাসপোর্ট করে ফেলতে পারেন, আমার মনে হয় যে আপনি এলিজিবল আছেন যদি সম্ভব হয়। হ্যাঁ, আমার সময় হয়ে গেছে, কিন্তু আমার একটু পুলিশি ঝামেলা ছিল, এই জন্য আমি 3 বছর। আপনি যেটা করবেন, আপনি হোম অফিসের ওয়েবসাইটে যেয়ে আপনি একটা ই ভিসা অ্যাকাউন্ট খুলে ফেলেন। আপনার সেখানে একটা মিনিট ভাই, আমি একটা কাগজ কলম নিয়ে নিই, একটা মিনিট ভাই প্লিজ। প্রথম হচ্ছে যে হ্যাঁ কলার, আপনি কি কাগজ কলম নিয়েছেন? ওয়েবসাইটে যাব। ওকে, ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে হোম অফিসের ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে আপনি ওখানে দেবেন যে হাউ টু ওপেন অ্যান ই ভিসা অ্যাকাউন্ট। তখন দেখবেন যে হোম অফিসের ই ভিসা অ্যাকাউন্টের পেজটা চলে আসবে। তখন ওইখানে আপনি যাবেন, আপনার ইমেল লাগবে, আপনার নাম লাগবে, ডেট অফ বার্থ লাগবে, আপনার অ্যাড্রেস লাগবে, মোবাইল নাম্বার লাগবে, এবং আপনার একটি আপডেটেড পাসপোর্ট লাগবে, এবং আপনার যে এক্সপায়ার কার্ড আছে সেটাও আপনার সঙ্গে রাখতে পারেন। এটা দিয়ে আপনি একটা ই ভিসা অ্যাকাউন্ট ওপেন করবেন। ই ভিসা অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলে এইবার আপনি কিন্তু অ্যাব্রড যে কোনো দেশে আপনি চলাচল করলে কোনো অসুবিধা হবে না। তো ই ভিসা যখন থাকবে তখন আপনারা ওর ভিতরে যাবেন, অ্যাকাউন্টের ভিতরে শেয়ার কোড ইউজ করে যাবেন, যে আপনারা আপনাদের ওই প্রিন্ট আউট নিয়ে নেবেন, আর আপনার আপডেটেড পাসপোর্টটা নিয়ে নেবেন, যেটা মূলত আপনার অ্যাকাউন্টে আছে, এবং কার্ডটা সঙ্গে নিয়ে আপনারা চলাচল করবেন। আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনাকে ধন্যবাদ কল করার জন্য। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। কথাটা আমি বুঝি নাই তো। আমি তো বলে দিয়েছি আনসার, আপনি দরকার হলে না না, আপনি তো আমার কথাটা শুনেন আগে। আমি হোম অফিসের ওয়েবসাইটে যে কোথায় নক করব? ওখানে দেখবেন যে ই ভিসা অ্যাকাউন্টের যে পেজ আছে। আপনার কথা শোনা যাচ্ছে না ঠিক মতো ভাইয়া। ওই যে টিভি আছে তো আপনার পাশে, এই কোনো মনে সমস্যা হচ্ছে। ই ভিসা অ্যাকাউন্ট খুলতে হবে। ই ভিসা অ্যাকাউন্ট পেজে যাবেন। ই ভিসা অ্যাকাউন্ট। কলার কি আছেন লাইনে? ই ভিসা অ্যাকাউন্ট, ই ভিসা অ্যাকাউন্ট শুনতে পান? বলেন তো ভাই একটু প্রথম থেকে প্লিজ। ই ভিসা অ্যাকাউন্ট শুনতে পান কিনা? ই ভিসা, ও ই ভিসা অ্যাকাউন্ট, এতক্ষণে বুঝতে পারছি ভাইয়া। ই ভিসা অ্যাকাউন্ট, এই পেজে যাবেন। যাওয়ার পরে ওরা বলবে যে আপনার নাম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, মোবাইল নাম্বার, একটা ইমেল, এগুলো দিবেন, এবং আপনার একটা আপডেটেড পাসপোর্ট লাগবে, তারপরে আপনার স্মার্টফোন লাগবে, এবং আপনার যে কার্ডটা ছিল সেটাও আপনার সঙ্গে রাখবেন। তখন ওইখানে এই ইনফরমেশনগুলো ইনপুট করলে এবং এগুলো কন্টিনিউশন করলে আপনার ই ভিসা অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। শুনতে পাচ্ছেন? কথা শোনা যায় না, আপনার ফোনটা একটু ঠিক মতো ধরেন। হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি আপনাকে। আপনি বোধহয় ওই যে যদি আপনারা টিভির দিকে যদি লক্ষ্য করেন তখন অনেক সময় আপনারা শুনতে পান না। যদি আলাদা ঘরে যান তাহলে আপনারা শুনতে পাবেন, অথবা আপনি আরেকবার ট্রাই করেন। আমি কিন্তু শুনতে পাচ্ছি, এবং এই অন ইয়ারে সবাই কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছে। আমি জানি না কেন আপনি শুনতে পাচ্ছেন না। তো ধন্যবাদ আপনার কলের জন্য। আমরা নেক্সট কলারের কাছে চলে যাব।
তো আমি যেটা নিয়ে আসলে একটা কল আমি পেয়েছিলাম যে ফিওবার অ্যাপ্লিকেশন, তো ফিওবার অ্যাপ্লিকেশনের যে টেস্ট সেটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি টেস্ট, এবং যে হোম অফিসের গাইডেন্সে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন করবে তার যে পরিমাণ ইনকাম আছে, তার এক্সপেন্ডিচার কী পরিমাণ হচ্ছে, এবং এন্ড অফ দ্য মাস প্রতি মাসে দেখা যাচ্ছে যে ইনকাম এবং তার যে খরচ এটা অলমোস্ট সমান কিংবা কম বেশি আছে, ব্যালেন্স নাই, তাদের সেভিংস নাই এবং তারা পে করতে পারবে না। এই টেস্টটা পাস করতে পারলেই মূলত এই ফি ওয়েভার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হওয়া সম্ভব। এবং কল আছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, এইবার আপনার গলাটা পরিষ্কার শোনা যাচ্ছে, গতবার আমি কিছু শুনতে পাই নাই। জি, আপনাকে প্রথমে আইএলআর বিষয় জি, আপনার হচ্ছে গুগলে যাবেন, যাওয়ার পরে আপনি হোম অফিসের ওয়েবসাইটে যে টাইপ করবেন যে হাউ টু ওপেন অ্যান ই ভিসা অ্যাকাউন্ট। হাউ টু ওপেন ই ভিসা অ্যাকাউন্ট, হাউ টু ওপেন অ্যান ই ভিসা অ্যাকাউন্ট। জি ভাইয়া। তখন দেখবেন যে ওই পেজটা চলে আসবে। তখন ওরা আপনার নাম চাইবে, আপনার ডেট অফ বার্থ চাইবে, প্রথমে সারনেম, ফার্স্ট নেম, মিডিল নেম চাইবে, আপনার ইমেল অ্যাকাউন্ট চাইবে, জি আপনার কি বলে ইমেল চাইবে, অ্যাড্রেস চাইবে, মোবাইল নাম্বার চাইবে। আচ্ছা। তো আপনার একটা কিন্তু স্মার্টফোন লাগবে, স্মার্টফোন। হ্যাঁ, স্মার্টফোনে আপনি করবেন, আবার ডেস্কটপে। আচ্ছা, তখন এইগুলো কমপ্লিট করার পরে ওরা যা যা বলবে, যা যা করবে সব ইনফরমেশন, এবং বিশেষ করে আপনার আপডেটেড পাসপোর্টের ডিটেলস ওর ভিতরে দিতে হবে। আচ্ছা। দেওয়ার পরে ওইগুলো ফলো করতে 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 দেখবেন যে আপনার ইমেলে ওরা কনফার্ম করবে যে আপনার এই অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। আচ্ছা। তখন ওরা পরবর্তীতে আবার ইমেলে কনফার্ম করে, এটা আবার 2-3 দিন, 4 দিন, 5 দিন কিংবা 1 সপ্তাহ সময় লাগে। আচ্ছা। তখন ওরা কনফার্ম করলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। তখন আপনি আবার অ্যাকাউন্টে যখন খুশি যেতে পারবেন, যখন খুশি বেরোতে পারবেন। ওই অ্যাকাউন্টের ভিতরে ঢুকে আপনি ওইটাকে প্রিন্ট আউট করবেন। ওইখানে লেখা থাকবে আপনার ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকে, আপনার নাম কি, আপনার অ্যাড্রেস কি, আপনার মোবাইল নাম্বার, ইমেল সমস্ত কিছু ওইটা প্রিন্ট আউট করবেন। আপনার আপডেটেড পাসপোর্ট থাকবে, যে পাসপোর্ট ডিটেলস আপনি ই ভিসার ভিতরে আছে, আর আপনার যে কার্ডটা আছে যেটা এক্সপায়ারি করে গেছে 31 ডিসেম্বর 2024-এ, ওইটাও আপনার সঙ্গে রাখবেন। এই 3টে জিনিস নিয়ে, দ্যাট মিনস পাসপোর্ট, এই ই ভিসা অ্যাকাউন্টের প্রিন্ট আউট, আর হচ্ছে বায়োমেট্রিক যে রেসিডেন্ট যেটা আছে, এইটা 3টে নিয়ে আপনি যে কোনো জায়গায় চলাচল করতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, তো আমাকে ওয়েবসাইটে যে অ্যাকাউন্ট খুলে ওদেরকে ইমেলের কনফার্মেশন পাওয়ার পরে আমি ওই অ্যাকাউন্টে ঢুকে ওটার প্রিন্ট আউট দিয়ে নেবো। জি জি জি, ওইটার সাথে রাখবো, আমার বাংলাদেশের পাসপোর্ট রাখবো, আর হচ্ছে আমার যে বায়োমেট্রিক এক্সপায়ার হয়ে গেছে ওই কার্ডটার সাথে রাখবো। জি, এই 3টে নিলেই হবে, কোনো অসুবিধা নেই। এবং আমি একটা কোয়েশ্চন পাইছিলাম, পুলিশ সাধারণ কোশ্চেন যেটা আর কি। জি জি জি, এটা তো এই জন্য আমি অ্যাপ্লাই করি নাই। এখন আমার এই 3 বছর পার হবে এই যে সেপ্টেম্বর মাসে। জি, তো 3 বছর পরে আমি অ্যাপ্লাই করি নাকি? হ্যাঁ, 3 বছর পরেই করে দেন, এবং সবসময় ওই যে কোশ্চেনটা হয়েছিল ওইটা আপনারা অ্যাপ্লিকেশন ডিসক্লোজ করে দিবেন, এবং কি ঘটনাটা, মিটিগেশন সার্কামস্টেন্সেস অ্যাপ্লিকেশন ডিসক্লোজ করে দিতে হবে। জি, অ্যাপ্লিকেশনে আপনি উল্লেখ করে দিয়েন। জি, আচ্ছা, তাহলে কোনো সমস্যা হবে না মনে হয়? না, কোনো অসুবিধা, যেহেতু নিয়ম মেনেই করছি নাকি? জি জি জি, তাহলে আর কোনো সমস্যা হবে না। আমার ছেলে মেয়ে ওয়াইফ এরা সবাই ব্রিটিশ। তবে প্রত্যেকে কিন্তু ওনারা ব্রিটিশ হয়ে গেছে, তবে 3 বছর পরে আপনি করে ব্রিটিশ পাসপোর্ট নিয়ে নেন। জি, এটা খুবই ভালো হবে। নিয়ম অনুযায়ী করলাম আর কি, আগে পিছনে আসলে। জি 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 জি, অসংখ্য ধন্যবাদ ভাই, আমি খুব উপকৃত হইলাম। এই বিষয়টা আমি গত 6 মাস ধরে ঝুলতেছি আর কি, সব অনলাইনে চলে গেছে আর কি। তো এইভাবে করলে ওরা ওই অনুযায়ী আমাকে কোনো আটকাবে না। না না, কোনোভাবে আটকাবে না, কোনোভাবে না। জি, তো শুধু দর্শক, এখন আমাদেরকে একটি ব্রেকে যেতে হচ্ছে। ব্রেকের পরে আবারও দেখা হবে। আপনারা ব্যারিস্টার এমকে হাসানের সঙ্গে থাকুন, আইন অধিকারের সঙ্গে থাকুন, এবং প্রডিউসার। আসসালামু আলাইকুম দর্শক, আবারও শুভেচ্ছা, স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার থেকে। আমি আজকে আপনাদের সঙ্গে আছে ব্যারিস্টার এমকে হাসান, এবং আপনাদেরকে অনুষ্ঠানের শুরুতে বলেছি এই অনুষ্ঠানটি ছিল ব্যারিস্টার মহিত খানের। তিনি অসুস্থতার কারণে আসতে পারেনি। আপনারা তার জন্য দোয়া করবেন, এবং আমি তার জন্য দোয়া করি।
তো এখন কল যদি থাকে কল নেব, তা নাহলে আমি বেনিফিটের উপরে আপডেট দিতে চাচ্ছি। বেনিফিটের উপরে আপডেটে রিসেন্টলি যে আপডেটগুলো এসেছে তার ভিতরে ইম্পর্ট্যান্ট একটা আপডেট হচ্ছে যে ডিডাব্লিউপিকে নতুন একটা পাওয়ার দেয়া হচ্ছে। সেই পাওয়ারটা হচ্ছে যে তারা যারা বেনিফিট ক্লেম করছে তাদের অ্যাকাউন্টে অ্যাক্সেস করার, এবং এটা করার কারণ হচ্ছে যে তারা যদি কোনো রকম ফ্রড করছে কিনা, কোনো সাসপেক্ট যদি থাকে তখন করতে পারবে। আর সেকেন্ড হচ্ছে যে তাদের ডেপ্ট কালেকশনের জন্য। আমার মনে হয় কলার আছে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আপা, আপনার প্রশ্ন আছে, প্লিজ বলুন আপা। আমার সেকেন্ড এক্সটেনশন রয়েছে প্রাইভেট এন্ড ফ্যামিলি লাইফও। এখন আমার পাসপোর্ট না হোম অফিসে রয়েছে, যে সময় ফিঙ্গারপ্রিন্ট লাগিয়েছিলাম তারা পাসপোর্ট রাখি লাইছে, দেন বায়োমেট্রিক কার্ডও রাখি লাইছে। এখন আমি ই ভিসা কেমনে করতাম? আমি অ্যাকাউন্ট খুলছি বা তারা আইডেন্টি লাগে বায়োমেট্রিক কার্ড চায়, আমার কাছে বায়োমেট্রিক কার্ড নাই। আচ্ছা, বায়োমেট্রিক কার্ড নাই, ঠিক আছে। জি, তারা হচ্ছে আমার ইমেল ফোন নাম্বার তারা কাছে দিবার লাগে, তারা আমার লাগে অ্যাকাউন্ট বানায়। আপনার অ্যাপ্লিকেশন গ্র্যান্ট হয়েছে কবে? ফেব্রুয়ারি। তাহলে তো আপনার ই ভিসা অলরেডি ওটা ক্রিয়েট করে দিয়েছে, ওইটাকে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে। আপনার পাসপোর্ট এখনো দেয় নাই? জি না। আপনার যেটা করতে হবে, পাসপোর্টের জন্য আপনি ওদেরকে চিঠি লেখেন। শেফিল্ডে একটা অ্যাড্রেস আছে, ওখানে করতে পারবেন, অথবা আপনারা কমপ্লেন করতে পারবেন। একটা ইয়া আছে, কি বলে, কমপ্লেন প্রসিজার আছে অনলাইনে হোম অফিসের পেজে। ওইটা করলে পরে আপনারা কুইক ওরা রেসপন্স দেবে এবং আপনাদের পাসপোর্টটা দিয়ে দেবে। এবং পাসপোর্ট দিয়ে ই ভিসা লাগেন কি তা করতাম পারি আমি। তো এখনই তো আপনি ট্রাভেল, পাসপোর্ট ছাড়া তো আপনি ট্রাভেল করতে পারবেন না আপা। আগে পাসপোর্টটা আপনি নিয়ে আসেন, পাসপোর্টটা নিয়ে আসেন। পাসপোর্টটা আনতে আপনার 2 সপ্তাহ ম্যাক্সিমাম লাগবে। যদি আপনি আপনার যদি লয়ার থাকে, লয়ারকে বলেন, সে 2 সপ্তাহের ভিতরে আপনার এনে দেবে। আর তা নাহলে আপনি নিজে করতে পারেন। সেটা কী করতে হবে আপনাকে, ওদেরকে শেফিল্ডে আপনি চিঠি লিখতে পারেন। আর হচ্ছে একটা কমপ্লেন ইয়া আছে, ফর্ম আছে, সেই কমপ্লেন ফর্মটা অনলাইনে থাকে হোম অফিসের ওয়েব পেজে। ওই ফর্মটা কমপ্লিট করলে ওরা কুইকলি আনসার দেবে এবং পাসপোর্টটা পাঠিয়ে দেবে। তারপরে আপনি ই ভিসার দিকে কনসেন্ট্রেশন করেন। আমি অলরেডি অ্যাকাউন্ট বানাইছি ভিসা বা আইডেন্টি চেক এটসেট্রা, এটা আমি করতে কারণ ওই আইডেন্টি যখন ই ভিসা আপনি করে ফেলছেন কোনো অসুবিধা নেই, কিন্তু পাসপোর্টের ডিটেলস আপনাকে দিতে হবে এবং সেটা আপডেটেড পাসপোর্ট থাকতে হবে। অতএব পাসপোর্ট ছাড়া কিন্তু আপনি ট্রাভেল করতে পারবেন না, ই ভিসা অ্যাকাউন্ট থাকলেও। অতএব অ্যাকাউন্ট খুলেছেন, দ্যাটস ফাইন, ইউ ডিড ভেরি ওয়েল। সেকেন্ড অপশন হচ্ছে যে পাসপোর্টটা আনার চেষ্টা করেন, এবং আমি যেটা বলছি এটা লিসেন করেন আপা। জি জি জি, বুঝাতে পারছি? জি জি। কারণ পাসপোর্ট ছাড়া আপনি ট্রাভেল করতে হবে, এবং পাসপোর্টের ডিটেলস কিন্তু আপনার ই ভিসার ভিতরে আপডেট করতেই হবে আপা। জি, ঠিক আছে। জি, আর আমার তো কার্ড নাই, কার্ড তো এক্সপায়ার হয়ে গেছে। কার্ড কোনো অসুবিধা নেই, কিন্তু কার্ডটা রেখে দেন হোম অফিসে। কার্ড আমার কাছে নাই, হোম অফিসে যে সময় ফিঙ্গারপ্রিন্ট লাগিয়েছিলাম তারা রাখি লাইছে। কোনো অসুবিধা নেই, কার্ড আর দরকার নেই, কার্ডের আর কোনো অ্যাক্টিভিটিস নাই। কার্ড ওই 31 ডিসেম্বরে যাদের হয়ে গেছে, তবে সাধারণত কার্ড কিন্তু নেয় না। কার্ড কেন নিচ্ছে আমি জানি না। কার্ড যাদের পুরনোগুলো আছে তাদেরকে অ্যাডভাইস করা হচ্ছে যে তারা এটা রেখে দিতে, এবং যখন ট্রাভেল করবে এটা নট ম্যান্ডেটারি, থাকলে সঙ্গে নিয়ে যাবে। কিন্তু আপনার ই ভিসা অ্যাকাউন্ট থাকলে এবং আপডেটেড পাসপোর্ট থাকলে এবং পাসপোর্টের আপডেট ডিটেলসগুলো আপনার ই ভিসায় থাকলে আপনি ই ভিসার প্রিন্ট আউট নিয়ে নেবেন, আর ওই আপডেটেড পাসপোর্ট নিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন। ঠিক আছে আপা? থ্যাংক ইউ সো মাচ। জি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, যদি নেক্সট কল থাকে তাহলে আমি বেনিফিটের উপরে আপডেট দিতে যাচ্ছি। বেনিফিটের উপরে খুব ইন্টারেস্টিং আপডেট আছে। সেটা আমি বলেছি যে নতুন একটা আইন হতে যাচ্ছে। সেই আইনটার নাম হচ্ছে, হ্যালো হ্যালো কলার, হ্যাঁ, তো কল ড্রপ হয়ে গেছে। নতুন একটা আইন হতে যাচ্ছে যেটা নাম হচ্ছে ফ্রড, এরর অ্যান্ড ডেপ্ট বিলস। এই বিলটা পার্লামেন্টের থেকে অলরেডি পাস হয়ে গেছে এবং হাউস অফ লর্ডসে এটা পেন্ডিং আছে, এবং আশা করি এটা পাস হয়ে যাবে। এবং এই বছরের শেষে যে
ডিডব্লিউকে নতুন একটা পাওয়ার দেয়া হচ্ছে, সেটা হচ্ছে যে যারা বেনিফিট ক্লেম করছে তাদের অ্যাকাউন্টে তারা অ্যাক্সেস করতে পারবে। এবং এটার কারণ দুইটা, একটা হচ্ছে যে তাদের যদি কোনো সাসপেক্ট হয়ে থাকে কোনো ক্লেমেন্টের উপরে যে তারা কোনো না কোনোভাবে হয়তো মানি ইনকাম করছে কিংবা ডিসক্লোজ করছে না, হোয়াট এভার ইট ইজ, তারা যদি সাসপেক্ট করে তাদের এই অ্যাকাউন্টগুলোতে অ্যাক্সেস করতে পারবে। আর সেকেন্ড হচ্ছে যে আপনার এই যে তাদের যে ডেপ্ট সেই কালেকশন করার জন্যেই তারা অ্যাক্সেস করতে পারবে। তার মানে যদি ডেপ্ট থাকে, তার মানে ওভার পেমেন্ট হয়ে যায় কিংবা কোনো সময় যদি ফ্রড করে কোনো পয়সা বেশি নিয়ে নেয়, সেটা আপনার এই ডিডব্লিউপি ডাইরেক্টলি ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু নিয়ে নিতে পারবে। এই বিলটা এই বছরের শেষে দিয়ে কার্যকরী হবে, এটা হাউস অফ লর্ডসে পেন্ডিং আছে। কলার থেকে কলম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেনিফিটের উপর আপডেটটা কি শুনেছেন? শুনেছি। ওকে, যে বলুন। আচ্ছা, আমি 18 মাস আগে আমি বিআইপি কার্ড পাইছি। কংগ্রাচুলেশন। এরপরে আপনারা আমি ফোন করছিলাম, থ্যাংক ইউ ভাই সাহেব, আপনি আমার কইছেন দেশে যাবার লাগে। আমি দেশে গেছি, বিয়া শাদি করে আসছি। ও কংগ্রাচুলেশন। তা আমাদের নয় ভাবিকে কবে আনবেন? এখন শুনেন, আমি এই কার্ড দিয়ে আমি আনতে পারবো নাকি? আপনার কি ভিসা আছে? ই ভিসা আছে। ই ভিসা তো এটা তো একটা অ্যাকাউন্ট। আপনার স্ট্যাটাস কি? ভিসার ইনডিফিনিট? লিভ টু রিমেইন। এটা কি কিসের বেসিসে? 20 ইয়ার্সের বেসিসে পেয়েছেন? 20 ইয়ার্স। 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে যারা এদেশে আছে তাদের স্পাউস আনার ক্ষেত্রে ইমিগ্রেশন রুলসে কোনো কিছু নাই যে তারা আনতে পারবে। আবার আনতে পারবে এটা নাই, কিন্তু আনতে পারবে না আবার এটাও নাই। এখন আনতে পারার যে প্রসেস, সেটা মূলত হিউম্যান রাইটস কিংবা আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশনের আন্ডারে আনা সম্ভব। এবং এটা এই যেটা বলছি যে আইন অনুযায়ী, ইমিগ্রেশন রুলস অনুযায়ী কোনো রুলস নাই যে যারা লিমিটেড লিভ টু রিমেনে আছে আপনার সিচুয়েশনে, এই প্রাইভেট লাইফের বেসিসে যারা 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট পেয়েছে তারা ওয়াইফ আনতে পারবে। কিন্তু একমাত্র আপনারা আন্ডার আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন হিউম্যান রাইট, যেটাকে রাইট টু প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ, এটির বেসিসে আপনারা চেষ্টা করতে পারবেন। এবং সেই ক্ষেত্রে আপনাদেরকে দেখাতে হবে আপনাদের কম্পেলিং কম্পেশনাল সার্কামস্টেন্সেস আছে এবং আপনার ওয়াইফকে দেশে আসতে পরে আপনার যদি কোনো মেন্টাল কিংবা কোনো মেডিকেল প্রবলেমটা সেখানে আপনাকে হেল্প করতে পারবে এবং তার আসাটা খুবই জরুরি। এই ধরনের সিচুয়েশন হলেই একমাত্র আপনার অ্যাপ্লিকেশন সাকসেস হতে পারে। এটা আমার শরীর খুব খারাপ, ডায়াবেটিস, ব্লাড প্রেসার হাই, ওকে, এন্ড আমার মেন্টাল এফেক্ট। আমার ডাক্তারে লেখছে আমার বউরে দেশে আনার লাগি। জি গুড ইয়েস বলুন। দেশে আনার লাগি এখন আমি বর্তমানে ফিজিওথেরাপিতে আছি। আমি স্টেট লই আটাফিরা করি। আরে কি কষ্ট। আমার সলিসিটার বলতেছে তো এই আনতে পারবেন না। হ্যাঁ, কে বলছে? আমার সলিসিটার বলতেছে যে সলিসিটার না বলা যাবে না। আপনি আপনার যে সিচুয়েশন আছে, আপনি যে ডক্টর জিপির কাছ থেকে যদি এইভাবে সব সুন্দর করে লেখে এবং জিপি যদি বলে যে আপনার ওয়াইফ আসলে আপনাকে মেন্টাল সাপোর্ট দিতে পারবে এবং এটা উপকার হবে এবং আপনার কী কী মেডিকেল প্রবলেম আছে এগুলো যদি দেখাতে পারেন, তাহলে ওনাকে আনা সম্ভব। এখন আরেকটা জিনিস, আমি তো এখন বেনিফিটে আমাইছি, আমি তো কাম কাজ করতে পারছি না, আমার খাওয়া দিও নেই, আমি বেনিফিটে আমাইছি। কোনো অসুবিধা নেই। বেনিফিটে থাকলে আপনি ফিএভার অ্যাপ্লিকেশন করবে আপনার ওয়াইফ, ফিএভার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে, তারপরে যে মেন অ্যাপ্লিকেশন করা যাবে। ঠিক আছে? তো পুরো প্রসেসটাই ফ্রি হবে আপনার জন্য, শুধু লয়ারের ফিস লাগবে। আচ্ছা ঠিক আছে। আর অ্যাপয়েন্টমেন্টের জন্য হয়তো কিছু পয়সা লাগবে, ওই বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্টের জন্য। আর যে অ্যাপ্লিকেশনের প্রসিডিউর কিংবা এনএসএসএস, এটা আপনি
ফি ওয়েভারের অ্যাপ্লিকেশন করে সাকসেস হলে আর আপনার এগুলো আপনার ওয়াইফের লাগবে না। আপনি কি পিআইপি পান? পিআইপি পান? ভিআইপি কি বুঝতেছি না। পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট মেডিকেল কন্ডিশনের কারণে। ও আচ্ছা, এটা আমি অ্যাপ্লিকেশন করবো, আমি এই অ্যাপ্লাই করবো। আর একটা জিনিস আপনি করেন, যেহেতু আপনি বেনিফিট তো সমস্ত কিছু তো ইন্টাইটেল, ঠিক না? জি। তাহলে আপনি মেডিকেল কন্ডিশন দেখে আপনি পিআইপির জন্য অ্যাপ্লিকেশন করেন। আচ্ছা, তাহলে পাবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। আপনি চেষ্টা করেন, সবসময় আল্লাহ বলেছেন চেষ্টা করতে, অতএব আপনি চেষ্টা করেন। আপনি একজন অসুস্থ মানুষ, এখানে আপনাকে কে দেখবে? আপনার তো দরকার, আপনি ডক্টরের সুন্দর করে বলেন সমস্ত কিছু, তাহলে ভালো লেটার দিলে সেটা কাজে লাগবে এবং ইনশাআল্লাহ সাকসেসফুল হতে পারে। চেষ্টা করতে হবে। এখন তো আমার সলিসিটর বলতেছে 5000 পাউন্ড ফিস লাগবে এই অ্যাপ্লিকেশন করার জন্য। না না, আপনি ফি ওভার অ্যাপ্লিকেশন করতে পারবেন, এটা ফ্রি হয়ে যাবে, শুধু লয়ারের ফিস যা নেয়। এখন আপনি তো আপনার নম্বরটা যদি দিতেন আমি আপনার সাথে, আপনি এই কল এই অনুষ্ঠানের পরে আপনি স্টুডিওতে কল করে ওখানে আপনার দেখবেন যে সিনিয়র প্রডিউসার মশিউর রহমান ফোন ধরবে, ওনাকে বললে উনি দিয়ে দেবে। আর বোধহয় একটা টেক্সট থাকার কথা ছিল। হ্যাঁ, স্ক্রিনে আমরা একটা টেক্সট দিয়ে দিচ্ছি, ওইখানে আপনি ফোন দিলেও হবে। ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। কলার কি শুনতে পাচ্ছেন? কলার কি শুনতে পাচ্ছেন? হ্যালো কলার কি শুনতে পান? হ্যালো, না, কলার বোধহয় টিভির দিকে লক্ষ্য করছে। তো আমি আবার বেনিফিট আপডেটে চলে যাই। বেনিফিটের আপডেটটা হচ্ছে যে আমি তো আগে একটা আপডেট দিলাম যে ফ্রড, এরর অ্যান্ড ডেপ্ট বিল যেটা আসছে, যেটা মূলত ডিডব্লিউপিকে পাওয়ার দেওয়া হচ্ছে, তারা যে বেনিফিট ক্লেমেন্ট যারা আছে তাদের অ্যাকাউন্টে তারা অ্যাক্সেস করতে পারবে। এরপরে যেটা আমি, হ্যাঁ, কল আছে। হ্যালো কলার, হ্যালো কলার কি শুনতে পান? শুধু দর্শক, অনেকেই আপনারা টেক্সটের মাধ্যমে যদি আপনারা কোনো কিছু জানতে চান, আমাদের স্ক্রিনের উপরে একটি নাম্বার আছে, ওইখানে আপনারা টেক্সট করলে আপনারা টেক্সটের আনসার পাবেন, আর কল দিয়ে আপনারা সরাসরি আনসার পাবেন। তো কলার নাই। তো আরেকটা জিনিস আমি এখন আলোচনা করব। আমরা জানি যে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট, যেটা মূলত মেডিকেল কন্ডিশনের কারণে এটা দেয়া হয়ে থাকে, যেটা ডিসেবিলিটি বেনিফিট, এইটা অ্যাওয়ার্ড হয়ে থাকে। এবং এটার কারণ হচ্ছে যে এভরি ডে যে টাস্ক আছে সেটা মূলত তারা স্ট্রাগল করতে পারেন না ডিউ টু ইলনেস, ডিসেবিলিটি এবং মেন্টাল কন্ডিশনের কারণে। এটাই মূলত পিআইপি, পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট বলা হয়, এটাকে ডিসেবিলিটি বেনিফিট বলা হয়। কল আছে। হ্যালো কল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আমি জানতাম চাইলাম যে ব্রিটিশ পাসপোর্ট রিনিউ করা আর কি। জি, ব্রিটিশ পাসপোর্ট রিনিউ করবেন। করতাম তো অনলাইনে করতাম আর কি। তো এটা তো আর সাইন লাগতো না, অনলাইন তো এমনি ফর্ম ফিল আপ করব। হ্যাঁ, রিনিউয়াল করতে গেলে আর আপনার কোনো রেফারি লাগে না। আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করে আপনি পেমেন্ট দিয়ে দিলে আপনার চলে আসবে। আচ্ছা, জি, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো পিআইপির উপরে আমরা জানি যে আগের বছর থেকে চেঞ্জ আসছে, এবং পিআইপিটা যেটা বলছে এটা কিন্তু ডিসেবিলিটি, পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট, যেটা একটা ডিসেবিলিটি বেনিফিট, এটা সাধারণত অ্যাওয়ার্ড করা হয়ে থাকে ওই সমস্ত ব্যক্তিদেরকে যাদের মূলত হেল্প প্রয়োজন এবং এভরিডে যে টাস্ক আছে সেগুলোতে হেল্প প্রয়োজন রয়ে গেছে। তার মানে তারা একা করতে পারে না এভরিডে টাস্ক, এবং এটার কারণ হচ্ছে ইলনেস, ডিসেবিলিটি এবং মেন্টাল হেলথ কন্ডিশনের কারণে। এবং এটা কিন্তু দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে ডেইলি লিভিং রেট এবং আরেকটা হচ্ছে মোবাইলিটি রেট।
তো এই ডেইলি লিভিং রেটের উপরে মূলত একটা ব্যাপক পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে যেটা আছে যে এই ডেইলি লিভিং কম্পোনেন্টে যদি কেউ বিটুইন 8 and 11 পয়েন্ট যদি পায় তারা কিন্তু স্ট্যান্ডার্ড যে রেট আছে সেটা কিন্তু তারা পাবে। আর এটার উপরে যদি যায় তার মানে 12-এর উপরে 11 পয়েন্টের উপরে তাহলে কিন্তু হায়ার স্ট্যান্ডার্ডে যাবে। এটা কিন্তু এই মুহূর্তে আছে পিআইপির অ্যাসেসমেন্ট করার পরে এই পয়েন্টগুলো পেলে তারা কিন্তু পিআইপি পেয়ে থাকে। এখন যে চেঞ্জটা আসছে আগামী বছর থেকে সেটাতে বলা হচ্ছে যে মূলত 6টা মেন অ্যাক্টিভিটিস আছে এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে তাদেরকে এই অ্যাটলিস্ট তাদেরকে 4 পয়েন্টস করে মূলত তাদেরকে পেতে হবে। তার মানে মিনিমাম অফ 4 পয়েন্টস ইন অ্যাটলিস্ট অন অ্যাক্টিভিটি। তা 6টা মেন অ্যাক্টিভিটিস আছে, তার মানে প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে তাদেরকে 4 পয়েন্ট করে পাইতে হবে এবং এটা হচ্ছে ডেইলি লিভিং যেটা পার্ট আছে সেটাতে। তো এইটার কারণেই এই চেঞ্জটা আসবে এবং এই চেঞ্জের কারণে দেখা যাচ্ছে যে 700,000 পিপল তারা মূলত এই পিআইপি থেকে বঞ্চিত হবে। 700,000 পিপল বঞ্চিত হবে। এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে এবং যে লেবার গভর্নমেন্ট আছে সেই লেবার গভর্নমেন্টের এমপিরাও এটার বিরোধিতা করছে। তো এটা ভেরি অ্যালার্মিং, খুবই অ্যালার্মিং, কিন্তু কিছু করার নাই। তো এটা অলরেডি যে লিজ ক্যান্ডেল যে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনের যে আছেন মিনিস্টার, উনি অলরেডি এটা সম্পর্কে বলেছেন এবং ডিসিশন কিন্তু হয়ে গেছে। তো এটা একটা অ্যালার্মিং যে 700,000 পিপুল মূলত এই পিআইপি পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট যেটা মূলত ডিসেবিলিটির বেনিফিট বলা হয়ে থাকে এবং এটা তাদের ইলনেস, ডিসেবিলিটি, মেন্টাল হেলথ কন্ডিশনের কারণে দেওয়া হয়ে থাকে। সেই যে অ্যাসেসমেন্টটা এটা অনেক টাইট করা হবে এবং ফ্রিকোয়েন্টলি হবে এবং ইন পার্সন হবে। এই 3টা চেঞ্জ এটাই আসবে এবং পয়েন্টের উপরে যে চেঞ্জটা আমি বলেছি যে তাদেরকে প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে তাদেরকে 4 পয়েন্ট করে পেতে হবে এবং যেটা 6টা মেন অ্যাক্টিভিটিস আছে। তো এটা খুবই অ্যালার্মিং এবং সেক্ষেত্রে আমি যেটা বলেছি যে 700 পিপল তারা মূলত যে এই পিআইপি তারা পাবে না ডিউ টু এই পিআইপির যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া এটার উপরে চেঞ্জ হওয়ার পরিপ্রেক্ষিতে। আর আরেকটি যেটা বলবো সেটা অলরেডি আরেকটা আমি অলরেডি বলেছি যে যদি তাদের সাসপেক্ট হয় তাহলে তাদের তারা মূলত অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবে। এরপরে যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে যে অলরেডি আমি করে ফেলেছি যে রিফিউজি ফ্যামিলি রিইউনিয়ন। এটা আমি জিসটা বলে দিই। যারা অ্যাসাইলাম সিক করবে, করার পরে তারা রিফিউজি স্ট্যাটাস গ্রান্ট হওয়ার পরে তাদের যে স্পাউস আছে কিংবা আন্ডারে চিলড্রেন আছে যাদের রিলেশনশিপ অলরেডি ছিল তারা দেশ ত্যাগের আগে, তার মানে তখন সে ম্যারিড ছিল এবং তখন তার বাচ্চা জন্ম নিয়েছিল, এই ধরনের সিচুয়েশনে ওই রিফিউজি যারা আছে তারা তাদের ওই স্পাউস এবং তাদের পার্টনার কিংবা তাদের যে আন্ডারে চিলড্রেন আছে তাদেরকে কিন্তু নিয়ে আসতে পারবে, তারা জয়েন করতে পারবে এবং এটাকে বলা হয়ে থাকে ফ্যামিলি রিইউনিয়ন প্রসেস। এবং এই ক্ষেত্রে কিন্তু তাদের পার্টিকুলার লেভেল অফ ইনকামের প্রয়োজন নাই। তারা যদি বেনিফিটে থাকে ওই রিফিউজি স্ট্যাটাসে যে আছে সে কিন্তু তার ওয়াইফ এবং তার আন্ডারে চিলড্রেন পার্টনারদেরকে কিন্তু আনতে পারবে, তারা জয়েন করতে পারবে বেনিফিটে থাকার পরও। এবং তাদের অ্যাডুকেট যে মেনটেনেন্স যেটা সাধারণত ব্রিটিশ সিটিজেন কিংবা সেটেল পারসন তাদের জন্য যে 29,000 দেখানো লাগে সেটা কিন্তু তাদের জন্য অ্যাপ্লিকেবল না।
এবং এডুকেট যে অ্যাকোমোডেশন সেটাও তাদের দেখানোর প্রয়োজন নাই, এবং এই দুটো তাদের জন্য এক্সাম্পটেড। এবং তারা অ্যাপ্লিকেশন করবে অনলাইনে, সেই অ্যাপ্লিকেশনের ফিস সেটা ফ্রি অফ কস্ট, তার জন্যে কোনো ফি পে করা লাগবে না, এনএসএসও পে করা লাগবে না। এবং সেক্ষেত্রে শুধু অ্যাপ্লিকেশন অনলাইন করে তাদেরকে ফিঙ্গারপ্রিন্ট এবং যে বায়োমেট্রিক যেটা ইনক্লুডিং ফিঙ্গারপ্রিন্ট এবং পিকচার তাদেরকে সেন্টারে যে দিতে হবে। এবং তাদের অ্যাপ্লিকেশনের মেন যে ইস্যু সেটা হচ্ছে তাদের রিলেশনশিপ, এবং সে তার দেশ ত্যাগ করার আগে অ্যাসাইলাম আগে তাদের সেই রিলেশনশিপটা এক্সিস্টেড ছিল, এটাই হচ্ছে মেন টেস্ট। তবে এক্ষেত্রে কিন্তু অনেক ডকুমেন্ট জমা দিতে হয়, বিশেষ করে ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, তারপরে তখনকার বিয়ের সময় যদি কোনো ওয়েডিং ফটোস থাকে, তারপরে কমিউনিকেশন কিংবা কোনো মানি যদি পাঠিয়ে থাকে তার ওয়াইফ কিংবা বাচ্চাদেরকে, কিংবা তার যদি কোনো ওমান যদি রিফিউজি হয় সেক্ষেত্রে হাজব্যান্ড হবে, এবং কমিউনিকেশন ইম্পর্টেন্ট থাকবে। সেই সময় যে বিয়ে হয়েছিল সেই সময় ম্যারেজ সার্টিফিকেট লাগবে, তারপরে আপনার তাদের যে ওয়েডিং ফটোগ্রাফ ছিল কিংবা ইনভাইটেশন ছিল, তার মানে ম্যারেজটা জেনুইন ছিল এবং সেই রিলেশনশিপ তখন যে এক্সিস্ট ছিল, এই সংক্রান্ত ব্যাপারে যত ডকুমেন্ট আছে সেটা কিন্তু তাদেরকে অ্যাপ্লিকেশনের সঙ্গে কিন্তু সাবমিট করতে হবে। অতএব রিফিউজি ফ্যামিলি রিউনিয়ন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা জিনিস হচ্ছে, যদি কোনো রিফিউজি গ্রান্ট হওয়ার পরে যদি বিয়ে করে এবং তাদেরকে যদি তারা এই রিফিউজির যদি স্পাউস হিসাবে যদি তাকে এই দেশে ভিসা করাতে হয়, ইন কান্ট্রি হোক আউট কান্ট্রি হোক হোয়াটএভার ইট ইজ, সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে অ্যাপেন্ডিক্স FM এর যে রুলস আছে সেই রুলস, যে এডুকেট ইনকাম 29,000 ইয়ারলি অ্যাটলিস্ট 6 মান্থ, এবং যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে রিকোয়ারমেন্টস সেটি, তারপরে এডুকেট অ্যাকোমোডেশন, এই যে রিকোয়ারমেন্টস এগুলো কোনো স্যাটিসফাই করতে হবে যারা পরে বিয়ে করেছে। আর যাদের আগে বিয়ে হয়েছে, অ্যাসাইলাম সিক করার আগে, রিফিউজি গ্রান্ট হওয়ার আগে, তাদের কিন্তু এই তার দেশ ত্যাগের আগে তখন কিন্তু তাদের বিষয়টা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, এবং সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন রিলেশনশিপ প্রমাণ করতে পারলে সেটা কিন্তু ফ্রি অফ কস্টে কিন্তু তারা চলে আসতে পারবে। তো রিফিউজি রিউনিয়ন নিয়ে আমি আলোচনা করলাম। বেনিফিটের ব্যাপারে আমি বলেছি যে PIPর উপরে আগের বছর চেঞ্জ আসছে, এবং বিশেষ করে যারা বেনিফিট পাচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে DWP অ্যাক্সেস করতে পারে, সেটাও আমি বলেছি। এবং PIPর উপরে চেঞ্জের কারণে যে 70,000 পিপুল মূলত এই PIP থেকে বঞ্চিত হবে, সেটাও আমি আপনাদেরকে বলেছি। তো এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনার যে DWP আরেকটি বিষয়ে বলেছে, সেটা হচ্ছে যে যারা ইউনিভার্সাল ক্রেডিট পেয়ে থাকেন কিংবা যারা PIP পেয়ে থাকেন, যারা বেনিফিট পেয়ে থাকেন, তাদেররা হলিডেতে যেতে চায়। তো হলিডেতে যাওয়ার জন্য তাদের কি DWPকে ইনফর্ম করার প্রয়োজন আছে কি না, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে অনেক সময় ক্লায়েন্টে আসছে, ও আমি তো হলিডেতে গিয়েছিলাম, 2 মাস ছিলাম এবং আমি দেখেছি যে আমার তো বেনিফিট বন্ধ হয়ে গেছে। এক্ষেত্রে যেটা আমি বলবো যে DWP যারা বলেছে যে যারা DWP ইউনিভার্সাল ক্রেডিট হলিডে রুলস আছে, সেই রুলসটা কিন্তু আপনাদেরকে জানতে হবে, সেটা কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে। এখন হচ্ছে যে সেই রুলসটা কি, সেই রুলসটা হচ্ছে যে কেউ যদি ইউনিভার্সাল ক্রেডিট পায় এবং সে যদি 1 মাসের জন্য যদি হলিডেতে যায়, তাহলে কিন্তু তার বেনিফিটটা কন্টিনিউ করবে। 1 মাসের উপরে বেশি যদি কেউ থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তার বেনিফিটটা কিন্তু বন্ধ হয়ে যাবে। অতএব এবং এই যে 1 মাসের জন্য যে যাবে, তার যে প্ল্যান আছে, এটাও কিন্তু তাকে তার DWPকে বলতে হবে, এবং তার যে কোচ আছে
তাকে কিন্তু বলতে হবে। এবং এটা বলার কারণ হচ্ছে যে যারা ইউনিভার্সাল ক্রেডিট পেয়ে থাকে সেই ক্ষেত্রে যে তাদের কিন্তু ওই ইন্টেন্সিভ ওয়ার্ক সার্চের একটা গ্রুপ থাকে, সেই গ্রুপের ভিতর যদি তারা পড়ে সেক্ষেত্রে তাদের কিন্তু 35 আওয়ার্স কিন্তু তাদেরকে জব সার্চ করতে হয়। এবং তারা যদি হলিডেতেও থাকে তখনও কিন্তু তারা যে জব সার্চ করছে কিংবা জবের চেষ্টা করছে এটাও কিন্তু তাদেরকে এভিডেন্স তার কোচকে কিন্তু ডিডাব্লিউকে কিন্তু দিতে হবে। অতএব ইন কনক্লুশন আমি বলছি যে যারা ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছেন তারা যদি হলিডেতে যেতে চান অবশ্যই ডিডাব্লিউকে জানাবেন এবং আপনার যে কোচ আছে তাকেই জানাবেন আপনার প্ল্যান সম্পর্কিত ব্যাপারে। 30 দিন পর্যন্ত থাকলে আপনার বেনিফিটটা কন্টিনিউ করবে, 30 দিনের বেশি যদি আপনি থাকেন আপনার বেনিফিট কিন্তু বন্ধ হয়ে যাবে। অতএব আপনারা এই ব্যাপারে ভেরি কেয়ারফুল থাকবেন। এবং ইভেন যারা পিআইপি পেয়ে থাকেন তাদেরকে কিন্তু 28 ডেজের কিন্তু একটা সময় আছে, এর ভিতরে কিন্তু তাদেরকে চলে আসতে হবে। অতএব আপনারা মনে করেন না যে আপনার বেনিফিট পাচ্ছেন এবং আনলিমিটেড টাইম আপনারা হলিডেতে যাবেন, সেটা কিন্তু আপনারা পারবেন না। অতএব সবসময় আপনারা আপনাদের যে ডিডাব্লিউকে ইনফর্ম করেন, ডিডাব্লিউকে জানাবেন এবং ওয়ার্কফোর্সকে জানাবেন আপনার প্ল্যান। দর্শক, আমাদের একেবারে অনুষ্ঠান শেষে চলে এসেছি। চমৎকার একটি অনুষ্ঠান করলেন, অসংখ্য কল নিয়েছি এবং আমি বলেছি ব্যারিস্টার মোহিত খানের জন্য আপনারা দোয়া করবেন, সে অসুস্থ হয়ে আছে। আজকে আমাদের সঙ্গে ছিল আমাদের প্রডিউসার মশিউর রহমান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।